আজকে আমরা পড়বো হচ্ছে এক্সিস্টেন্সিয়াল ইম্পোর্ট বা যেটাকে বাংলায় বলে অস্তিত্বমূলক তাৎপর্য। কেমন? নব্য তর্কবিজ্ঞানীরা বা জর্জ বুলি মতে এই মানে তারা যেভাবে মানে এই চার প্রকার যে বচন আমরা যে পেয়েছি এ ই আই ও, এই চার প্রকার বচনের মধ্যে কোন কোন বচনের অস্তিত্বমূলক তাৎপর্য আছে বা এক্সিস্টেন্সিয়াল ইম্পোর্ট আছে, আর কোন কোন বচনের এক্সিস্টেন্সিয়াল ইম্পোর্ট নেই বা অস্তিত্বমূলক তাৎপর্য নেই এবং কেন নেই, সেটা আজকে আমরা ভালো করে বোঝার চেষ্টা করব। আচ্ছা, ইংরেজির মেয়েরা, তোমরা একটু ওই 5 নম্বর চ্যাপ্টারই দেখো, ওই বইয়ের 5.5 আমার বইতে রয়েছে, এটা 5.5 দেখো, এক্সিস্টেন্সিয়াল ইম্পোর্ট বলে লেখা আছে, পুরো আলাদা করে লেখাই আছে ইংরেজির মেয়েরা এক্সিস্টেন্সিয়াল ইম্পোর্ট। আর যারা যদি কেউ আমার বইটাই কিনে থাকো 9th এডিশন, তাহলে তার 229 পাতা, 229 পেজ। যাই হোক, তোমরা তোমাদের বই থেকে দেখে নাও। 5.5 এটাতে আছে এক্সিস্টেন্সিয়াল ইম্পোর্ট, ওই একই চ্যাপ্টারে এটা রয়েছে। আচ্ছা, বাংলার মেয়েরা যাদের কাছে বই আছে তারা দেখো, যদি মানে বই থাকে আর কি, তারা দেখো বচনের অস্তিত্বমূলক তাৎপর্য বা সাত্বিক তাৎপর্য, যদি কারোর কাছে এই বইটা যদি কেউ কিনে থাকো, হ্যাঁ, যদি কেউ এই বইটা কিনে থাকো, এটা হচ্ছে সমরেন্দ্র ভট্টাচার্য পাশ্চাত্য যুক্তিবিজ্ঞান। হ্যাঁ, এই বইটা যদি কেউ কিনে থাকো, তাহলে সে দেখতে পাবে, সে তাহলে পেয়ে যাবে। আমি পেজ নাম্বারটা বলে দিচ্ছি। পেজ নাম্বারটা হচ্ছে 113, 113 পেজে রয়েছে। আর যদি বই না থাকে, ঠিক আছে, আমি পরে পাঠিয়ে দেবো, চিন্তা নেই। আচ্ছা, এখন দেখো। আচ্ছা, সবাই খুলেছো যাদের কাছে আছে? হ্যাঁ ম্যাম। ঠিক হ্যাঁ আছে, ম্যাম। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো। আচ্ছা, আমি আগে না হয় বাংলাতেই বলছি। আচ্ছা, বলছে দেখো যে একটি বচনের অস্তিত্বমূলক তাৎপর্য বা সাত্ত্বিক ব্যঞ্জনা, যেটাকে সাত্ত্বিক ব্যঞ্জনাও বলা হয় বাংলায়, হ্যাঁ, ইংরেজিতে বলা হয় এক্সিস্টেন্সিয়াল ইম্পোর্ট, আছে, তখনই বলা যাবে যদি বচনটির দ্বারা বিশেষ প্রকার বস্তুর বা ব্যক্তির অস্তিত্ব ঘোষণা করা হয়। যেমন, আমার টেবিলের উপর বই আছে, বচনটির অস্তিত্বমূলক তাৎপর্য আছে, কেননা বচনটি বিশেষ এক শ্রেণীর অন্তর্গত, মানে বই শ্রেণীর অন্তর্গত বস্তুর অস্তিত্ব ঘোষণা করে। তার মানে কি, মানে বইটা যে আছে এইটার অস্তিত্ব ঘোষণা করছে এই বচনটা, হ্যাঁ, সেই জন্য এই বচনটার অস্তিত্বমূলক তাৎপর্য আছে। আচ্ছা, পক্ষান্তরে মৎস্যকন্যা নেই, বচনটির অস্তিত্বমূলক তাৎপর্য নেই, কেননা বচনটিতে কোন শ্রেণীর অন্তর্গত, অর্থাৎ মৎস্যকন্যা শ্রেণীর অন্তর্গত বস্তু বা ব্যক্তির অস্তিত্ব ঘোষণা করা হয় না। বচনটিতে এটাই বলা হয় যে মৎস্যকন্যা বলে বাস্তবিক কিছু নেই। তার মানে কি, এখানে যেহেতু মৎস্যকন্যা বলে কিছু নেই ঘোষণা করা হয়েছে, তাই জন্য এই বচনটা কি নেই না, অস্তিত্বমূলক তাৎপর্য নেই। আর আগের বচনটার কি রয়েছে না, অস্তিত্বমূলক তাৎপর্য আছে। হ্যাঁ, কারণ এখানে আগের বচনটাতে বলা হয়েছে যে যে মানে একটি বই আছে, মানে টেবিলের উপরে বই আছে, এটা বলা হচ্ছে। তো তার মানে কি, বইয়ের অন্তর্গত যে বই সদস্য, মানে মানে বইয়ের অস্তিত্ব আছে, অন্তত একটা বই আছে, এটাই স্বীকার করা হচ্ছে। কিন্তু মৎস্যকন্যা নেই যখন বলছে, তখন কিন্তু সেখানে সেই বচনের কোনো অস্তিত্বমূলক তাৎপর্য নেই, এটাই বোঝাচ্ছে। কারণ কি, কারণ হচ্ছে মৎস্যকন্যা বলে কিছু হলেও না, তাই মৎস্যকন্যা বলে কিছু নেইও। হ্যাঁ, মৎস্যকন্যা, ভূত, তারপরে পক্ষীরাজ ঘোড়া, এগুলোর তো কোনো বাস্তবিক কোনো অস্তিত্ব নেই। সেই জন্য বলা হচ্ছে যে এখানে এই এই যে উদ্দেশ্য শ্রেণী মৎস্যকন্যা, এই শ্রেণীর কোনো অস্তিত্বমূলক তাৎপর্য নেই। আর আগের যে শ্রেণী পেয়েছিলাম বই, সেই বই শ্রেণীর অন্তর্গত যে সদস্যরা, তাদের মধ্যে তারা, আচ্ছা, কেউ অ্যাডমিট করছে, মৌসুমী মজুমদার। আচ্ছা, মৌসুমী মজুমদার, তুমি আগে আমার ক্লাস তো করোনি। মৌসুমী মজুমদার, মৌসুমী মজুমদার, তুমি আগে আমার ক্লাস করোনি কখনো, তাই তো? মৌসুমী মজুমদার, উত্তর দাও। হ্যাঁ ম্যাম। তুমি আগে আমার ক্লাস কখনো করোনি, তাই তো? হ্যাঁ।
আচ্ছা, তুমি এতদিন পরে জয়েন করছো কেন? তুমি জানতে না ক্লাস হচ্ছে না? হ্যাঁ ম্যাম, জানতাম, কিন্তু আমার গ্রুপে মানে গ্রুপে জয়েন হওয়ার মতন কেউ ছিল না। join হইনি। গ্রুপে ছিলে না? তুমি কি নতুন জয়েন করেছো গ্রুপে? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। আমি তো বেশ কিছুটা এগিয়ে গেছি। হ্যাঁ ম্যাম, ছিল। আচ্ছা, তাহলে তুমি শোনো আমি কি বলছি। খুব অসুবিধা হলে পরে জিজ্ঞাসা করো, যখন সমস্ত হয়ে যাবে পরে জিজ্ঞাসা করো। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম দেখো যে মানে আমার টেবিলের উপর বই আছে, তার মানে কি আহ মানে বই শ্রেণীর অন্তর্গত বস্তু রয়েছে এটাই বলা হচ্ছে, হ্যাঁ। অর্থাৎ সেখানে অন্তত একটা বইয়ের অস্তিত্ব আছে এটাই বলা হচ্ছে। কিন্তু আমি যখন বলছি মৎস্যকন্যা নেই, তার মানে কি, তার মানে বোঝাচ্ছে যে মৎস্যকন্যা নামক শ্রেণীর মধ্যে কোনো সদস্য নেই। কেমন? তো সেই শ্রেণীর কোনো অস্তিত্বমূলক তাৎপর্যও নেই, এটাই বোঝাচ্ছে। আচ্ছা, কি তারপরের প্যারায় কি বলছে দেখো, যে স্পষ্টতই বচনের অস্তিত্বমূলক তাৎপর্য বা সাত্ত্বিক ব্যঞ্জনা বলতে এটাই বোঝানো হয় যে বচনের উদ্দেশ্য পদের দ্বারা নির্দেশিত শ্রেণীর অন্তর্গত অন্ততপক্ষে একটি বস্তু বা ব্যক্তির বাস্তব অস্তিত্ব আছে, অর্থাৎ শ্রেণীটি শূন্যগর্ভ নয়। বচনের উদ্দেশ্যপদ নির্দেশিত শ্রেণীটি সদস্যহীন হলে সেই শ্রেণীকে শূন্যগর্ভ শ্রেণী বলে। কেমন? তাহলে শূন্যগর্ভ শ্রেণী কাকে বলে? যদি কোন শ্রেণীর অন্তর্গত কোনো সদস্যই না থাকে, তাহলে সেই শ্রেণীকে বলা হয় শূন্যগর্ভ শ্রেণী। যেমন মৎস্যকন্যা, ভূত, পরী, এই শ্রেণীগুলো হচ্ছে শূন্যগর্ভ শ্রেণী। কারণ আমরা জানি যে পরী বলে বাস্তবে কিছু নেই, বা পরী, এই যে শ্রেণীটা, পরী একটা শ্রেণী, এটা আমি একটা ধারণা করে নিতে পারি যে পরী একটা শ্রেণী। যেমন মানুষ শ্রেণী, মানুষ শ্রেণীর মধ্যে সদস্য সব মানুষই। কুকুর শ্রেণীর সদস্য সব কুকুর, হ্যাঁ, বিশ্বের সকল কুকুর। আচ্ছা, তেমনি পরী শ্রেণীর সদস্য সব পরী, কিন্তু পরী বলে তো বাস্তবে কিছু নেই। এই জন্য পরী শ্রেণীটা হচ্ছে শূন্যগর্ভ শ্রেণী। এই শূন্যগর্ভ শ্রেণী কাকে বলে? না, যে শ্রেণীর অন্তর্গত কোনো সদস্য নেই, কোনো সদস্যের কোনো বাস্তব অস্তিত্ব নেই, সেই শ্রেণীকে বলা হয় শূন্যগর্ভ শ্রেণী। সেরকম তার মানে কি, তার মানে পরী শ্রেণীটা শূন্যগর্ভ শ্রেণী, মৎস্যকন্যা শ্রেণীটা শূন্যগর্ভ শ্রেণী। তার কারণ কি? তার কারণ এই শ্রেণীর অন্তর্গত কোনো সদস্যের বাস্তবে কোনো অস্তিত্ব নেই। কারণ মৎস্যকন্যা বলে কিছু হয় না, পরী বলে বাস্তবে কিছু নেই, ভূত বলে বাস্তবে কিছু নেই। তাই এই শ্রেণীর অন্তর্গত বাস্তবে কোনো সদস্য না থাকায় এই শ্রেণীগুলো হয়ে যাচ্ছে শূন্য, হ্যাঁ। বা নাল ক্লাস বলা হয় এগুলোকে, বা শূন্যগর্ভ শ্রেণী বলা হয়। যুক্তিবিজ্ঞানে কোনো 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 কথার আহ অর্থ হচ্ছে অন্ততপক্ষে একটি আছে। কাজে কোনো কোনো মানব বিশিষ্ট বচনের অস্তিত্বমূলক তাৎপর্য আছে, এটা স্বীকার করা হয়। যেমন কোনো কোনো মানুষ হয় কবি, এই বিশেষ সদর্থক বা আই বচনটি এটাই ঘোষণা করে যে অন্ততপক্ষে একজন মানুষ আছে যে কবি। যেমন কোনো কোনো মানুষ নয় কবি, এই বিশেষ নঙর্থক বচনটি এটাই ঘোষণা করে যে অন্ততপক্ষে একজন মানুষ আছে যে কবি নয়। সহজ কথায়, কোনো কোনো মানবযুক্ত আই এবং ও বচনের অস্তিত্বমূলক তাৎপর্য আছে, এটা স্বীকার করতে হয়। মানতে হয় যে এই দুটি বচনের উদ্দেশ্যপদ নির্দেশিত শ্রেণীটি সদস্যহীন নয়, শ্রেণীর অন্তর্গত অন্ততপক্ষে একজন সদস্য আছে। তার মানে কি বলছে? তার মানে বলছে দেখো যে কোনো কোনো মানুষ হয় কবি, কোনো কোনো মানুষ নয় কবি। এই যে এই ধরনের বচন, এই বচনগুলো কি রকম বচন? একটা আই বচন, প্রথমটা আই বচন, দ্বিতীয়টা ও বচন। তোমরা জানো কোনো কোনো মানুষ হয় কবি, কোনো কোনো সাথে হয় রয়েছে, তাহলে বচনটা হয়ে গেল আই বচন। কিভাবে আমি যদি বলি কোনো কোনো মানুষ নয় কবি, তাহলে কোনো কোনো আছে আর নয় আছে, তাহলে বচনটা হয়ে গেল ও বচন। এবার এই কোনো কোনো মানুষ হয় কবি বা কোনো কোনো মানুষ নয় কবি, এই কথাটা দ্বারা কি বোঝানো হচ্ছে? দ্বারা বোঝানো হচ্ছে, যেমন প্রথম বচনটাতে আই বচনে কোনো কোনো মানুষ হয় কবি, এর এর আসল অর্থ হলো, অর্থাৎ এই বচনটাকে বিশ্লেষণ করলে আমরা পাবো যে অন্তত একজন মানুষ আছে এবং সে কবি। অন্তত একজন মানুষ আছে এবং সে কবি। এবার যখন আমি পাচ্ছি কোনো কোনো মানুষ নয় কবি, এর অর্থ হচ্ছে অন্তত একজন মানুষ আছে এবং সে কবি নয়। তার মানে কি দেখো, অন্তত একজন আছে, অন্তত একজন মানুষ আছে, অন্তত একজন আছে, এটা স্বীকার করা হচ্ছে এই আই এবং ও বচনে।
তার মানে কি অন্তত একজনের অস্তিত্ব আছে এটা স্বীকার করা হচ্ছে যেহেতু, সেই জন্য সেই জন্য আই আর ও বচনের উদ্দেশ্যপদটা কি হচ্ছে, উদ্দেশ্যপদ কখনোই শূন্য হচ্ছে না, তাই না? কারণ কি সেখানে অন্তত একটা আছে, শূন্য হলে তো কি, শূন্য হলে তো কিছুই থাকবে না। তো সেখানে কিন্তু কখনোই এটা স্বীকার করা হচ্ছে না যে মানে কেউ নেই সেখানে, সেই শ্রেণীতে কেউ নেই, তা কিন্তু স্বীকার করা হচ্ছে না। স্বীকার করা হচ্ছে যে অন্তত একজন মানুষ আছে এবং সে কবি, বা অন্তত একজন মানুষ নেই, সরি সরি, অন্তত একজন মানুষ আছে এবং সে কবি, এটা হচ্ছে আই বচন। আর ও বচনে হচ্ছে কোনো কোনো মানুষ নয় কবি। এটাকে বিশ্লেষণ করলে কি পাচ্ছি, না অন্তত একজন মানুষ আছে এবং সে কবি নয়, বিশ্লেষণ করলে আমরা এটাই পাচ্ছি। তার মানে হচ্ছে যে আই এবং ও বচনে অন্তত একজন আছে এটা স্বীকার করা হয়, তার মানে কি অন্তত একজনের অস্তিত্ব, উদ্দেশ্য পদে উদ্দেশ্য নির্দেশিত যে শ্রেণীটা, সেই শ্রেণীতে অন্তত একজনের অস্তিত্ব স্বীকার করা হচ্ছে, বাস্তবে অন্তত একজনের অস্তিত্ব স্বীকার করা হচ্ছে। এই কারণে আহ মানে আই আর ও বচনের উদ্দেশ্য পদটা কি হয়ে যাচ্ছে, কখনোই শূন্য হচ্ছে না। আই আর ও বচনের উদ্দেশ্য পদ কখনোই শূন্য হচ্ছে না। তো সেই কারণেই আই আর ও বচন, ও বচনের সর্বদা কি থাকছে, না সর্বদাই অস্তিত্বমূলক তাৎপর্য থাকছে, অর্থাৎ এরা অস্তিত্ব আছে এটাই বোঝাচ্ছে। এই জন্য এদের অস্তিত্বমূলক তাৎপর্য আছে। কেমন তাহলে এরা এমন বচন যাদের অস্তিত্বমূলক তাৎপর্য আছে। আর দিকে এ আর ই বচনের ক্ষেত্রে এবার আমরা দেখবো যে তাদের কি আছে। আমরা আমরা আগে থেকেই জানি যে এ আর ই বচন হচ্ছে শূন্য, নব্য বুলীয় মতে এ ইজ ইকাল টু জিরো আর ই ইজ ইকাল টু জিরো, তার মানে দুটোই শূন্য। মানে সেই জন্য মানে বলা হচ্ছে কি যে এ আর ই বচনের কোনো অস্তিত্বমূলক তাৎপর্য নেই, সেটাকেও আমরা বুঝবো। আচ্ছা, তার আগে একটু ইংরেজির মেয়েদেরকে বলি। আচ্ছা, এখন দেখো ইংরেজিতে যারা পড়ছো তারা নতুন যে মেয়েটি জয়েন করলে, তোমার তুমি কোন ভার্সানে পড়বে, বাংলা না ইংরেজি? ম্যাম আমি নাম বলো। মৌসুমী মজুমদার। হ্যাঁ মৌসুমী, তুমি কি বাংলায় না ইংরেজি? না, আমি বাংলায়। আচ্ছা, বাংলায় যদি পড়ো তাহলে আমি কিন্তু বইয়ের নাম ইত্যাদি বলেছি, তাও আমি তোমাকে বইটা দেখাচ্ছি। বাংলার মেয়েরা হয়তো অনেকেই এই বইটা কিনেছে, অনেকেই এই বইটা কিনেছে, হ্যাঁ। সমরেন্দ্র ভট্টাচার্য, পাশ্চাত্য যুক্তিবিজ্ঞান, অনেকেই কিনেছে। তুমি চাইলে তুমিও কিনে নিতে পারো, চাইলে। ঠিক আছে। আমি বইটা কিনতে বলছি এই কারণে যেহেতু বই থেকে তোমরা অনেক হেল্প পেয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা, এখন দেখো ইংরেজির মেয়েরা যারা ইংরেজিতে আছো, আচ্ছা তারা দেখো যে এক্সিস্টেন্সিয়াল ইম্পোর্ট যেখানে, সেখানে কি বলছে, বলছে দেখো আ প্রপোজিশন ইজ সেড টু হ্যাভ এক্সিস্টেন্সিয়াল ইম্পোর্ট ইফ ইট ইজ টিপিক্যালি uttered to assert the existence of objects of some kind of some kind. For example, the proposition there are books on my desk, একদম এটার এই মানে এই ইংরেজি থেকে একটু বাংলা করা হয়েছে মোটামুটি। এই বই যে বাংলা বইগুলো রয়েছে না, সেগুলো আসলে এই বইটা হচ্ছে আমাদের টেক্সট বই। তোমরা ভালো করে দেখে নাও, কপির বইটা হচ্ছে আমাদের টেক্সট বই, কেমন? কপির ইন্ট্রোডাকশন টু লজিক বইটা হচ্ছে আমাদের টেক্সট বই। এবার এই টেক্সট বইটারই আসলে বাংলা বিভিন্ন বাংলা যারা বাংলায় লিখেছেন বই, তো তারা বাংলায় এই কপির বইটা থেকেই নিয়ে বাংলায় লিখেছেন। তো সুতরাং মানে বাংলা বইগুলো যথেষ্টই ভালোই। আচ্ছা, কিন্তু কপির বইটা টেক্সট, এটা মনে রাখবে। আচ্ছা, তাহলে দেখো a proposition is said to have existential import if it is typically uttered to assert the existence of objects of some kind. For example, the proposition কোটের মধ্যে, কোটেশনের মধ্যে there are books on my desk has existential import। হ্যাঁ, আমার ডেস্কের উপর বই রয়েছে, কিছু বই রয়েছে, তাহলে সেটা কি রয়েছে, না অস্তিত্বমূলক তাৎপর্য বা এক্সিস্টেন্সিয়াল ইম্পোর্ট রয়েছে, কারণ সেটা আছে বলছে। কেমন? কারণ বলছে যে দেয়ার আর বুকস অন মাই ডেস্ক। হ্যাঁ। আচ্ছা, whereas the proposition there are no unicorns, there are no unicorns, unicorns হচ্ছে ইউনিকর্নস বলে তো কিছু হয় না, কেমন? ইউনিকর্ন বলে কিছু হয় না। এই ইউনিকর্নটা অনেকটা ওই রকম যে মানে ইউনিকর্ন বলে কোনো কিছুর অস্তিত্ব নেই, কি তার মানে কি, তখন আমি বলছি দেয়ার আর নো ইউনিকর্নস, বাট দিস আচ্ছা, whereas the proposition there are no unicorns does not, কারণ কি
এক্ষেত্রে এই ইউনিকর্নের কিন্তু কোনো বাস্তব অস্তিত্ব নেই, কেমন? আচ্ছা, কারণ ইউনিকর্নের কোনো এক্সিস্টেন্সিয়াল ইম্পোর্ট নেই, কিন্তু বুকস এর এক্সিস্টেন্সিয়াল ইম্পোর্ট রয়েছে। বুকস এর এক্সিস্টেন্সিয়াল ইম্পোর্ট আছে, কিন্তু ইউনিকর্নস এর কোনো এক্সিস্টেন্সিয়াল ইম্পোর্ট নেই। যেহেতু ইউনিকর্ন বলে বাস্তবে কিছু হয় না, ইউনিকর্ন শ্রেণীর মধ্যে কোনো ইউনিকর্ন নেই। ইউনিকর্ন শ্রেণীটা একটা কাল্পনিক শ্রেণী, যার মধ্যে আসলে কিন্তু কেউ নেই, কোনো সদস্য নেই। আচ্ছা, but this apparently simple observation ob obliges obli obli obliges us to resolve a deep logical problem before we can go on to symbolize and diagram categorical propositions. The difficulty can be appreciated by reflecting upon I and O propositions, which surely do have existential import। মানে যেটা বলছিলাম যে আই আর ও প্রপোজিশনের কি রয়েছে না, এক্সিস্টেন্সিয়াল ইম্পোর্ট রয়েছে। দাস দ্য আই প্রপোজিশন, কোটের মধ্যে সাম সোলজার্স আর হিরোজ, হ্যাঁ, কোটেশন ক্লোজ, সেজ দ্যাট দেয়ার এক্সিস্টস অ্যাট লিস্ট ওয়ান সোলজার হু ইজ আ হিরো। তার মানে কি, দেখো, অ্যাট লিস্ট ওয়ান সোলজারের অস্তিত্ব স্বীকার করা হচ্ছে। হ্যাঁ, মানে কি বলছে যে সাম সোলজার্স আর হিরোজ, তার মানে কি, সোলজার্স হচ্ছে আমার সাবজেক্ট, হিরোজ হচ্ছে আমার প্রেডিকেট। এবার অ্যাটলিস্ট ওয়ান সোলজার এর অস্তিত্ব স্বীকার করা হচ্ছে বাস্তবে, অ্যাটলিস্ট ওয়ান সোলজার রয়েছে এইটা স্বীকার করা হচ্ছে, সেই জন্য আই প্রপোজিশনের এক্সিস্টেন্সিয়াল ইম্পোর্ট রয়েছে। হ্যাঁ, আচ্ছা, and the O proposition, some soldiers are not heroes, says that there exists at least one soldier who is not a hero। তার মানে যখন ও প্রপোজিশন বলছে যে সাম সোলজার্স আর নট হিরোজ, আই প্রপোজিশন কি, আই প্রপোজিশন হচ্ছে যে সাম সোলজার্স আর হিরোজ, সাম সোলজার্স আর হিরোজ, এটা আই প্রপোজিশন। আই প্রপোজিশনে বলছে একই কথা, যে কথা মানে যে কথা বলা হচ্ছে যে অন্তত একজন সোলজার রয়েছে বাস্তবে, হ্যাঁ, অ্যাটলিস্ট ওয়ান সোলজার রয়েছে বাস্তবে। সেই একই রকম ভাবে ও প্রপোজিশনও বলছে অন্তত একজন সোলজার বা অ্যাটলিস্ট ওয়ান সোলজার বাস্তবে রয়েছে, যখন বলা হচ্ছে যে সাম সোলজার্স আর নট হিরোজ, একই বলছে যে দ্যাট দেয়ার এক্সিস্টস অ্যাট লিস্ট ওয়ান সোলজার হু ইজ নট আ হিরো, কেমন? আচ্ছা, particular propositions plainly assert that the classes uh, designated by their subject terms, that is soldiers and books, are not empty, that is in the examples above the class of soldiers and the class of books has at least one member। তার মানে দেখো, যে আগে যে যেটা বললাম যে একটা হচ্ছে, আগে একটা প্রপোজিশনের কথা তোমাদের বললাম, সেটা কি না, দেয়ার আর বুকস অন মাই ডেস্ক, এইরকম যখন বলছি, বা আমি যখন বলছি যে সাম সোলজার্স আর হিরোজ বা সাম সোলজার্স আর নট হিরোজ, তখন কিন্তু অ্যাটলিস্ট ওয়ান সোলজারের অস্তিত্ব বাস্তবে রয়েছে, বাস্তবে অ্যাটলিস্ট ওয়ান সোলজার রয়েছে, এক্সিস্ট করছে বাস্তবে, অন্তত একজন সোলজার এক্সিস্ট করছে বাস্তবে, এটাই স্বীকার করা হচ্ছে। সেই জন্য আই এবং ও প্রপোজিশনের এক্সিস্টেন্সিয়াল ইম্পোর্ট রয়েছে। কেমন? আই আর ও প্রপোজিশনের এক্সিস্টেন্সিয়াল ইম্পোর্ট রয়েছে, কারণ আই আর ও প্রপোজিশনের যে সাবজেক্ট টার্ম, সেই সাবজেক্ট টার্ম কখনোই এমটি টার্ম নয়। আই আর ও প্রপোজিশনের সাবজেক্ট টার্ম কখনোই এমটি বা নাল ক্লাস নয়। আই আর ও প্রপোজিশনের সাবজেক্ট টার্ম সবসময় অন্তত অ্যাটলিস্ট ওয়ান, হ্যাঁ, অন্তত একজন ব্যক্তি বা বস্তুর অস্তিত্ব বাস্তবে স্বীকার করছে। আচ্ছা, তারপরে প্যারায় দেখো, বাট ইফ দিস ইজ সো, if I and O propositions do have existential import, we are forced to confront some very awkward consequences. Earlier, we said that an I proposition follows validly from its corresponding A proposition by subalternation. That is, from all spiders are eight-legged animals. এটা কোটের মধ্যে একটা, এটা একটা প্রপোজিশন, এটা প্রপোজিশন, এটা দেখো, all spiders are eight-legged animals.
we infer validly that some spiders are eight-legged animals. সেখান থেকে ইনফার করছে, ভ্যালিডলি ইনফার করছে some spiders are eight-legged animals. কেমন? all spiders are eight-legged animals. সেখান থেকে ইনফার করছে ভ্যালিডলি যে some spiders are eight-legged animals. And similarly, we said that an O proposition follows validly from its corresponding E proposition. But if I and O propositions have existential import and they follow validly from their corresponding A and E propositions, then A and E propositions must also have existential import because because a proposition with existential import could not derive validly from another that did not have such import. তার মানে কি, এক্সিস্টেন্সিয়াল ইম্পোর্ট আছে এমন এমন প্রপোজিশন থেকে এক্সিস্টেন্সিয়াল ইম্পোর্ট আছে এমন প্রপোজিশন ভ্যালিডলি কি করতে পারে না, ভ্যালিডলি আসতে পারে, হ্যাঁ, ভ্যালিডলি ইনফার করতে পারে, ভ্যালিডলি আসতে পারে। এক্সিস্টেন্সিয়াল ইম্পোর্ট আছে এমন প্রপোজিশন থেকে এক্সিস্টেন্সিয়াল ইম্পোর্ট আছে এমন প্রপোজিশন ভ্যালিডলি ইনফার করতে, মানে ভ্যালিডলি আসতে পারে। কেমন? কিন্তু এক্সিস্টেন্সিয়াল ইম্পোর্ট নেই এমন প্রপোজিশন থেকে যদি এক্সিস্টেন্সিয়াল ইম্পোর্ট আছে এমন প্রপোজিশন আসে, তাহলে কি হয়ে যাবে, তাহলে পুরো ব্যাপারটা ইনভ্যালিড হয়ে যাবে। কেমন? তাহলে পুরো বিষয়টা হয়ে যাবে ইনভ্যালিড, যেটা আগেই আমি বলেছি ফ্যালাসি হয়ে যাচ্ছে। কেমন? সেখানে ফ্যালাসি হচ্ছে, কিন্তু সেটাই এখানে বলতে গিয়ে তার আগে সেই কথাটাই বলা হচ্ছে যে আমরা ধরে নিলাম যে আই এবং ও প্রপোজিশন, আমরা যখন ট্র্যাডিশনাল স্কোয়ার অফ অপোজিশন পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম আই অ্যান্ড ও প্রপোজিশন তারা কোথা থেকে ইনফার, মানে কোথা থেকে তারা ফলো, মানে তারা ফলো করছে কাকে, না তারা ভ্যালিডলি ইনফার করছে কোথা থেকে, না এ আর ই প্রপোজিশন থেকে। এ থেকে ভ্যালিডলি আসছে হচ্ছে আই প্রপোজিশন, আর ই থেকে ইনফার করছে বা ভ্যালিডলি ইনফার করছে হচ্ছে ও প্রপোজিশন। এ থেকে আই আর ই থেকে ও ভ্যালিডলি আসছিল, কোনো প্রবলেম ছিল না। কিন্তু যখন এই এক্সিস্টেন্সিয়াল ইম্পোর্টের ব্যাপারটা এসে গেল তখনই কিন্তু প্রবলেম শুরু হলো। প্রবলেম শুরু হলো কেন? কারণ আই আর ও প্রপোজিশনের এক্সিস্টেন্সিয়াল ইম্পোর্ট রয়েছে, কিন্তু এ আর ও প্রপোজিশনের এক্সিস্টেন্সিয়াল ইম্পোর্ট নেই। সেটা আমরা এরপরে যাব, মানে সেটা সেই জায়গাটায় যাব। কেমন? আচ্ছা, এই অবধি তোমরা সকলে যারা ইংরেজিতে পড়ছো তারা এই অবধি আগে একটু দাগ দিয়ে নাও। হ্যাভ সাচ ইম্পোর্ট এই অবধি দাগ দাও, যতটুকু আমি পড়লাম ততটুকু আগে দাগ দাও। প্রথম থেকে যেখান থেকে আমি পড়লাম, কেমন? দ্য প্রপোজিশন, এখান থেকে প্রপোজিশন ইজ সেড টু হ্যাভ এক্সিস্টেন্সিয়াল ইম্পোর্ট, এখান থেকে পুরোটা এই অবধি দাগ দাও আপাতত। দ্যাট ডিড নট হ্যাভ সাচ ইম্পোর্ট এই অবধি আগে দাগ দাও, এই অবধি তোমরা পুরো পড়বে। তারপরে চলে আসবে বেশ অনেকটা প্যারার পরে, আমার বইতে এটা 232 পেজ। হ্যাঁ, তারপরে তোমরা চলে আসছো তারপরে চলে আসছে হচ্ছে ওই, এইটা তো অনেক বড়, এটা চলছে তো। তারপরে দেখো যে প্যারাতে লেখা আছে অবজেকশনস অফ দিস কাইন্ড মেক দ্য ব্ল্যাঙ্কেট এক্সিস্টেন্সিয়াল প্রিসাপোজিশন আনঅ্যাকসেপ্টেবল ফর মডার্ন লজিশিয়ানস, এইখান থেকে চলে এসো। Objections of this kind make the blanket existential presupposition unacceptable for modern logicians, এখান থেকে চলে এসো, এখান থেকে আবার দাগ দেবে। ম্যাম পাচ্ছি না তো। খোঁজো, একটু খুঁজে নাও, পাবে। তোমার কাছে বই আছে, তুমি পাবে না হতে পারে? আমিও তো বই থেকেই বলছি। প্যারাগুলো পরপর পরপর প্যারাগুলো একটু খুঁজে নাও। আট নটা প্যারার পরে, 8-9টা প্যারার পরে objections of this kind make the blanket existential presupposition
আনঅ্যাকসেপ্টেবল ফর মডার্ন লজিশিয়ানস, এখান থেকে। দেখো অনেকগুলো প্যারা বাদ যাবে, 1 2 3 4 5 6 7 8, 8টা 9টা প্যারার পরে। আচ্ছা ততক্ষণে বাংলার মেয়েরা দেখো। আচ্ছা বাংলা মেয়েরা এই অব্দি দাগ দিয়েছো? যতটুকু আমি বললাম সবাই দাগ দিয়েছো তো বাংলার মেয়েরা, হ্যাঁ ম্যাম। যাদের কাছে বই আছে? আচ্ছা ঠিক আছে, তারপরে তোমরা আবার চলে যাও, এই বইতে যদি থাকো তাহলে 117 পাতায় আবার চলে যাও, মানে 113 পাতা ওই অব্দি দাগ দাও, তারপরে আবার 117 পাতায় চলে যাও। আচ্ছা সেখানে আছে দেখো অস্তিত্বমূলক তাৎপর্য সম্পর্কে বুলীয় ভাষ্য, অস্তিত্বমূলক তাৎপর্য সম্পর্কে বুলীয় ভাষ্য। আচ্ছা সেখান থেকে দাগ দাও আবার ইংরেজ নব্য যুক্তিবিজ্ঞানী জর্জ বুলে বা যাকে বুলি বলি আমরা, জর্জ বুলি বা জর্জ বুলেও বলতে পারি, জর্জ বুলের মতে বিশেষ বচনের অর্থাৎ আই এবং ও বচনের অস্তিত্বমূলক তাৎপর্য আছে, কিন্তু সামান্য বচনের অর্থাৎ এ এবং ই বচনের অস্তিত্বমূলক তাৎপর্য নেই। কোন কোন মানকযুক্ত বিশেষ বচন অস্তিত্ব সূচক। যুক্তিবিজ্ঞানে কোন কোন মানকের অর্থ হচ্ছে অন্ততপক্ষে একটি। কাজেই কোন কোন মানুষ হয় কবি, এটা কোটেশনের মধ্যে একটা বচন, কোন কোন মানুষ হয় কবি বচনটির অর্থ হলো অন্ততপক্ষে একজন মানুষ আছে যে কবি। তেমনি কোন কোন মানুষ নয় কবি বচনটির অর্থ হলো অন্ততপক্ষে একজন মানুষ আছে যে অকবি বা যে কবি নয়, তোমরা কবি নয় বলে লেখো, অন্ততপক্ষে একজন মানুষ আছে যে কবি নয়, হ্যাঁ বা অকবিও আছে ও লিখতে পারো। আচ্ছা তাহলে বলছে স্পষ্টতই দুটি বচনই অস্তিত্ব সূচক। আচ্ছা একটু আমাকে বাংলা মেয়েরা বলো তো, যখন আমি বলছি যে কোন কোন মানুষ হয় কবি বা কোন কোন মানুষ নয় কবি, তখন এর দ্বারা কি বোঝাচ্ছি, এর দ্বারা কি বোঝাচ্ছি? ম্যাম এতক্ষণ ধরে সেটাই বলছি। কোনো মানে সবকিছু নয়, অল্প কিছু সংখ্যক। না এতক্ষণ ধরে আমি কি বোঝাচ্ছি না সেটা তো তুমি একদম ঠিকই বলছো, সে তো অবশ্যই, সে তো আমরা জানি, কিন্তু আমি এখন কি পড়ছি, আমরা এখন অস্তিত্বমূলক তাৎপর্যতে রয়েছি। কোন কোন মানুষ হয় কবি, এর দ্বারা আমি কি বোঝাচ্ছি? অন্তত পক্ষে একজন। একদম ভেরি গুড, কে বলছো এটা? দেবশ্রী সরকার। বাহ, দেবশ্রী ভেরি গুড। আচ্ছা দেখো দেবশ্রী কি সুন্দর বলছে যে অন্ততপক্ষে একজন অন্ততপক্ষে একজন মানুষ আছে এবং যে কবি, তাই তো? কোন হ্যাঁ। কোন মানুষ হয় কবি, এই এই কথাটাকে যদি আমি বিশ্লেষণ করি, মানে এই বচনটাকে যদি আমি বিশ্লেষণ করি, তাহলে আমি কি পাবো না অন্ততপক্ষে একজন মানুষ আছে এবং যিনি কবি। যিনি কবি। ঠিক আছে, তার মানে আমরা এরকম ভাবে একটা বচন পাবো, এটাকে বলা হয় সংযোগিক বচন। আমি জানি না তোমরা সংযোগিক বচন পড়ছো কিনা, যদি সময় তোমাদের পড়িয়ে থাকে তাহলে নিশ্চয়ই তোমরা পড়ছো, তোমরা ওই পি ডট কিউ এভাবে এগুলো পড়ছো এখন? ম্যাম হ্যাঁ, ট্রুথ টেবিল আমাদের শেখাচ্ছে। শেখাচ্ছেন তো? তো হ্যাঁ। সুতরাং সেখান থেকে তোমরা এই জিনিসটা আরো বুঝতে পারবে যে অন্তত একজন মানুষ আছে এবং যিনি কবি, তার মানে এই বচনটাকে আমি ভেঙে দিলাম দুটো ভাগে, এটা হয়ে গেল একটা সংযোগিক বচন। কেমন? এই আই আর ও বচনকে এভাবে সংযোগিক বচনে ভেঙে দেওয়া যায়, আই আর ও বচনকে। কেমন? যখন আমি বলছি কোন কোন মানুষ হয় কবি, তার মানে হচ্ছে অন্তত একজন মানুষ আছে এবং যিনি কবি। আবার কোন কোন মানুষ নয় কবি, তার মানে অন্তত একজন মানুষ আছে এবং যিনি নয় কবি, হ্যাঁ, এবং যিনি কবি নয়, বা এবং যিনি কবি নন, এবং যিনি কবি নন, বা এবং যিনি অকবিও বলতে পারো, এবং যিনি অকবি, বা এবং যিনি কবি নন, এরকমও বলা যেতে পারে অন্তত একজন মানুষ আছে এবং যিনি কবি নন। তার মানে কি ওই বচনগুলোকে ভাঙলে আমরা এভাবে একটা 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 করে সংযোগিক বচন পাবো, আই বচনকে ভাঙলেও আমরা একটা সংযোগিক বচন পাবো, ও বচনকে ভাঙলেও আমরা একটা সংযোগিক বচন পাবো, এবং দিয়ে যুক্ত হওয়া বচন। কেমন? আচ্ছা তাহলে দেখো আহ, সেটা মানে মেন উদ্দেশ্য নয় আমার, আমার যেটা উদ্দেশ্য এখানে বলা সেটা হচ্ছে যে আই আর ও বচনের আসলে কি বোঝাচ্ছে, আসলে বোঝাচ্ছে আই আর ও বচনের যে উদ্দেশ্য পদ, যেমন এখানে আই আর ও বচনের উদ্দেশ্য পদ ছিল মানুষ। কেমন? অন্তত একজন
মানুষ আছে এবং যিনি কবি, এভাবে যখন আমি বলছি, তার মানে আই আর ও বচনে উদ্দেশ্যপদ ছিল হচ্ছে আমার মানুষ, যে কোনো মানুষ হয় কবি। উদ্দেশ্য ছিল মানুষ, আর হচ্ছে বিধেয় হচ্ছে কবি। এখন উদ্দেশ্য যে মানুষ, সবসময় এটা মনে রাখবে, আই আর ও বচনের উদ্দেশ্য পদ সবসময় কোনো না কোনো অন্তত একজন, হ্যাঁ, সবসময় যখন বলছি যে কোনো মানুষ হয় কবি, তার মানে হচ্ছে অন্তত একজন মানুষের অস্তিত্ব বাস্তব জগতে আছে, এটা স্বীকার করছে। তার মানে কি, আই আর ও বচনের উদ্দেশ্য পদ কখনো শূন্য হতে পারে না। আই আর ও বচনের উদ্দেশ্য পদ সবসময় অন্তত একজন বস্তু বা ব্যক্তির বাস্তব অস্তিত্বকে স্বীকার করে, এটাই বলতে চাইছি। কেমন? আই আর ও বচনের উদ্দেশ্য পদ যেহেতু অন্তত একজনের বাস্তব অস্তিত্বকে, অন্তত একজন বস্তু বা ব্যক্তির বাস্তব অস্তিত্ব স্বীকার করছে, তাই আই আর ও বচনকে বলা হয় অস্তিত্বমূলক বচন। আর সেই জন্যই আই আর ও বচনের কি রয়েছে, আই আর ও বচনের অস্তিত্বমূলক তাৎপর্য রয়েছে। কেমন? এবং সেই জন্যই আই আর ও বচনকে আমি আগের দিন থেকে কি বলছি, আই আর ও বচন হচ্ছে নট ইজিক্যাল টু জিরো। নট ইজিক্যাল টু জিরো মানে কি, আই আর ও বচন শূন্য নয়, মানে শূন্যের সঙ্গে সমার্থক নয়, বা আই আর ও বচনকে কখনো আমি শূন্য বলতে পারি না। কারণ আই আর ও বচনের উদ্দেশ্যপদ সবসময় কি করে না, অন্তত একজন বস্তু বা ব্যক্তির বাস্তব অস্তিত্ব আছে, এটাই স্বীকার করে। আচ্ছা, এবার দেখো, কিন্তু সামান্য বচনের এ এবং ই উদ্দেশ্যপদ নির্দেশিত শ্রেণীটি অস্তিত্ব সূচক হতে পারে, আবার শূন্যগর্ভ হতে পারে। বাস্তবিক পক্ষে এ এবং ই বচন কোনো কিছুর অস্তিত্ব অথবা নাস্তিত্ব জ্ঞাপন করে না। আসলে এ এবং ই বচনকে প্রাকল্পিক বচনের আকারে প্রকাশ করলে তবেই তাদের ব্যঞ্জনাটি সুস্পষ্ট হয়। সকল মানুষ হয় মরণশীল, এটা কোটেশনের মধ্যে এ, এটা এ বচন। এই বচনটির মাধ্যমে এটা বলা হয় না যে মানুষ আছে অথবা মরণশীল মানুষ আছে, এর দ্বারা এটা বলা হচ্ছে না। কি বলা হচ্ছে, বচনটির মাধ্যমে যা ব্যক্ত করা হচ্ছে তা হলো, যদি মানুষ বলে কেউ থাকে, তাহলে তাকে মরণশীল হতেই হবে। অর্থাৎ অমরণশীল মানুষ বলে কিছু থাকতে পারে না। যাই হোক, তার মানে বলা হচ্ছে কি, যখন আমি বলছি সকল মানুষ হয় মরণশীল, তখন এই কথাটার দ্বারা আমি কি বোঝাচ্ছি, এরকম বোঝাচ্ছি না যে অন্তত একজন মানুষ আছে এবং সে মরণশীল, এটা বলছি না। আমি যখন বলছি সকল মানুষ হয় মরণশীল, তখন এই বচনটাকে ভাঙলে আমি একটা প্রাকৃতিক বচন পাচ্ছি, ইমপ্লাইজ আলা বচন, যেগুলো তোমরা পড়ছো। হ্যাঁ, আগের বচন গুলো পেলাম আমি ডট আলা বচন, হ্যাঁ, আই আর ও বচনকে ভাঙলে আমি একটা ডট আলা বচন পাই, আর এ আর ই বচনকে ভাঙলে আমি ইমপ্লাইজ আলা বচন পাই, মানে যদি তাহলে দেওয়া বচন পাই। সেখানে কি বলছে, যখন আমি বলছি ধরো যে সকল মানুষ হয় মরণশীল, তার মানে এটা বোঝাচ্ছে যে যদি কেউ মানুষ থাকে, তাহলে সে মরণশীল, এটাই বোঝাচ্ছি। যদি কেউ মানুষ থাকে, তাহলে সে মরণশীল। তার মানে কি, যদি কেউ থাকে তবে সে হবে। তার মানে দেখো, এখানে কোনো মানে উদ্দেশ্য পদের কোনো বাস্তব অস্তিত্বকে বোঝাচ্ছে না। এখানে উদ্দেশ্য পদটা কি, এখানে উদ্দেশ্য পদ হচ্ছে মানুষ, বিধেয় পদ কি, বিধেয় পদ হচ্ছে মরণশীল। কিন্তু উদ্দেশ্য পদ পদের বাস্তব অস্তিত্ব আছে, এটা কি বোঝাচ্ছে না, এটা বোঝাচ্ছে না। কারণ দেখো, এখানে বলেই দিচ্ছে যদি কেউ থাকে তবে সে মরণশীল হবে। এটা বলছে না যে অন্তত একজন মানুষ আছে এবং সে মরণশীল, এটা বোঝাচ্ছে না। এখানে বলছে যদি কেউ থাকে, যদি কেউ মানুষ বলে কেউ থাকে, তবে সে মরণশীল হবে। তার মানে কি, এখানে উদ্দেশ্য পদের বাস্তব অস্তিত্বকে মানে স্বীকার করা হচ্ছে না। এখানে উদ্দেশ্য পদের মানে কোনো বাস্তব অস্তিত্ব স্বীকার করাই হচ্ছে না। সেই জন্য এই ধরনের বচনের কোনো অস্তিত্বমূলক তাৎপর্যই নেই। কেমন? কারণ এই ধরনের বচন কি করে না, কোনো বাস্তব অস্তিত্বকে বোঝায় না, উদ্দেশ্য পদের কোনো বাস্তব অস্তিত্ব আছে এটা বোঝাচ্ছে না। সেই জন্য এই ধরনের বচন হয়ে যাচ্ছে কি, শূন্য বচন, শূন্য, হ্যাঁ, বা শূন্য, এই ধরনের বচন হয়ে যাচ্ছে শূন্য বচন। আচ্ছা, এইটুকু বোঝা গেল হ্যাঁ ম্যাম। বাংলার মেয়েরা? আচ্ছা। আচ্ছা, ইংরেজির মেয়েরা আমি যতটুকু বুঝিয়েছি ততটুকু বোঝা গেছে? ইংরেজির মেয়ে কি খুঁজে পাওয়া গেছে? কমালিকা, সৃজনী খুঁজে পাওয়া গেছে? হ্যাঁ ম্যাম, পেয়েছি খুঁজে। হ্যাঁ ম্যাম। আচ্ছা, তাহলে ওরাও পেয়েছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, বাংলা মেয়েরা দেখো আর একটু। আচ্ছা, তমালিকার সৃজনী একটা জিনিস জিজ্ঞেস করি, যে আহ, যতটুকু আগে বলেছি ততটুকু কি বোঝা গেছে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। তমালিকা, বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ, বুঝেছি ম্যাম। আমি বলতে বললে পারবে? চেষ্টা করতে পারি। আচ্ছা, বলো তাহলে কি বুঝেছো? ম্যাম,
এক্সিস্টেন্সিয়াল ইম্পোর্ট কার রয়েছে, হ্যাঁ কোন কোন বচনের রয়েছে? ম্যাম, এ আর ই এর রয়েছে। এই একেবারে উল্টো। আই আর ও না না ম্যাম, সরি, রয়েছে। ও আর আই এর রয়েছে। এটা কে বললো? কে ম্যাম বলছে? আমি বললাম, আমি বলছি। তমালিকাই বলছে? হ্যাঁ আচ্ছা, ভেরি গুড। সৃজনী, কোন কোন বচনের এক্সিস্টেন্সিয়াল ইম্পোর্ট রয়েছে? ম্যাম আই আর ও। একদম, ভেরি গুড। আই আর ও বচনের এক্সিস্টেন্সিয়াল ইম্পোর্ট রয়েছে। বাহ, তমালিকা সৃজনী দুজনেই পাচ্ছে। আর কেউ আছো তোমরা যারা ইংরেজিতে পড়ছো? আর কেউ নেই? তাহলে তমালিকার সাথে অন্য কেউ তখন একবার উত্তর দিলে, তাই জন্য আমি ভাবলাম হয়তো। আচ্ছা, ঠিক আছে। তাহলে তমালিকা সৃজনী খুব ভালো বুঝতে পেরেছে এই জায়গাটা, যে আই আর ও বচনের এক্সিস্টেন্সিয়াল ইম্পোর্ট আছে। আচ্ছা, বাংলার মেয়েরা অস্তিত্বমূলক তাৎপর্য কোন কোন বচনের আছে? আই আর ও বচনের ম্যাম। ভেরি গুড। আচ্ছা, কে বললে তুমি? তোমার নাম বলে দাও। দেবশ্রী সরকার। আচ্ছা, দেবশ্রী উত্তর দিয়েই যায় সবার আগে দেবশ্রী উত্তর দিয়ে দেয়। আচ্ছা, খুব ভালো। আচ্ছা, তাহলে তমালিকা তো বুঝতেই পারে এমনিতেই, ও একটু আগেই বুঝতে পারছে তাড়াতাড়ি করে, আর মানে ইংরেজির মেয়ের মধ্যে। আর আজকে দেখলাম সৃজনীয় সুন্দর বুঝতে পেরেছে আই আর ও বচনে অস্তিত্বমূলক তাৎপর্য আছে। কিন্তু এ আর ই বচনের অস্তিত্বমূলক তাৎপর্য নেই, কেমন? এটা আমরা আহ, এটা আমরা দেখবো। আচ্ছা, এখন দেখো, আই আর ও বচনের অস্তিত্বমূলক তাৎপর্য আছে, এ আর ই বচনের অস্তিত্বমূলক তাৎপর্য নেই। তাহলে কি এ থেকে আই আর ই, ই থেকে ও নিঃসৃত হতে পারে? যেটা আমার আগের দিনের প্রশ্ন। এ থেকে আই আর ই থেকে ও লজিক্যালি আসতে পারে? লজিক্যালি আসতে পারে? এ আর ই বচনের এক্সিস্টেন্সিয়াল ইম্পোর্ট নেই, কিন্তু ম্যাম আই আর ও বচনের এক্সিস্টেন্সিয়াল ইম্পোর্ট আছে। তাহলে এক্সিস্টেন্সিয়াল ইম্পোর্ট নেই এরম থেকে এক্সিস্টেন্সিয়াল ইম্পোর্ট আছে এমন কি আসতে পারে? লজিক্যালি, লজিক্যালি বলবে। বলো, না ম্যাম। কে বলছে? ম্যাম সবাই দেবশ্রী। বলছে, সবাই বলছে অস্তিত্বমূলক তাৎপর্য আছে এমন বচন থেকে, সরি, অস্তিত্বমূলক তাৎপর্য নেই এমন বচন থেকে অস্তিত্বমূলক তাৎপর্য আছে এমন বচন আসতে পারে কি? ম্যাম না, শূন্য থেকে কিছু শুরু হতে পারে না। একদম তাই, ভেরি গুড। শূন্য থেকে কিছু শুরু হতে পারে না, শূন্য থেকে কিছু আসতে পারে না। তাই এক্সিস্টেন্সিয়াল ইম্পোর্ট নেই এমন বচন থেকে এক্সিস্টেন্সিয়াল ইম্পোর্ট আছে এমন বচন কখনোই লজিক্যালি আসতে পারে না। কারণ এই ব্যাপারটা কখনোই লজিক্যালি ভ্যালিড হতে পারে না। ঠিক আছে, যদি লজিক্যালি ভ্যালিড হতে হয় তাহলে এ আর ই বচনকেও কি হতে হবে? তাদেরও এক্সিস্টেন্সিয়াল ইম্পোর্ট থাকতে হবে, কিন্তু তাদের কোনো অস্তিত্বমূলক তাৎপর্য নেই। এটাই জর্জ বুলি আমাদের বলছেন। যেমন নব্য তর্কবিজ্ঞানী জর্জ বুলি বলেই দিচ্ছেন যে এ আর ই বচন হচ্ছে শূন্য, তাহলে শূন্য থেকে কোনো কিছু আসতে পারে না, সেটা পরবর্তীকালে নব্যরা বলছেন। কেমন? আচ্ছা, ঠিক আছে, বাংলার মেয়েদের আরেকটু বলছি। আচ্ছা, বাংলার মেয়েদের জন্য বলছি। বুলীয় ভাষ্য অনুসারে আই এবং ও এই দুটি বিশেষ বচন অস্তিত্ব সূচক। কাজেই যেখানে উদ্দেশ্যপদ নির্দেশিত এস শ্রেণী শূন্যগর্ভ, যেখানে কোনো কোনো এস হয় পি আই এবং কোনো কোনো এস নয় পি, কোনো কোনো এস নয় পি ও, এই আকারের উভয় বচনই মিথ্যা হবে, এবং এই দুটি বচনের বিরুদ্ধ বচন যথাক্রমে কোনো এস নয় পি এবং সকল এস হয় পি অস্তিত্ব সূচক না হওয়ায় সত্য হবে। কাজেই বুলীয় ভাষ্য অনুসারে এ ও ও এবং ই ও ও বচন জোড়ের মধ্যে যে সম্বন্ধ তা বিরুদ্ধ বিরোধিতা সম্বন্ধ। কিন্তু এই ভাষ্য অনুসারে যেহেতু এ ও ই বচন একই সঙ্গে সত্য হতে পারে, আহ এস শ্রেণীটি শূন্যগর্ভ হলে অল এস ইজ পি যেমন সত্য হবে, তেমনি নো এস ইজ পি ও সত্য হবে। তাদের মধ্যে বিপরীত বিরোধিতা সম্বন্ধ স্বীকার করা যাবে না। তেমনি আই এবং ও বচন একই সঙ্গে মিথ্যা হতে পারে বলে তাদের মধ্যে আংশিক বা অধীন বিপরীত বিরোধিতা সম্বন্ধ স্বীকার করা যাবে না। এবং যেহেতু আই ও ও মিথ্যা হওয়া সত্ত্বেও এ এবং ই বচন সত্য হতে পারে, সেজন্য অসম বিরোধিতার অনুসারে বলা যাবে না যে, অসম বিরোধিতার নিয়ম অনুসারে বলা যাবে না যে এ বচন আই বচনকে এবং ই বচন ও বচনকে সংশ্লিষ্ট করে। কাজেই বুলীয় ভাষ্য অনুসারে সাবেকি বিরোধ চতুষ্কোণের কেবল আহ কর্ণরেখা দুটি টিকে থাকে, অর্থাৎ বিরুদ্ধ বিরোধিতা সম্বন্ধই গ্রাহ্য হয়, অন্যান্য বিরোধিতা সম্বন্ধ
অস্বীকার করা হয়। তাহলে যেটা তোমাদের বলছিলাম, এগুলো আমি আগের দিনই এই নিয়ে আলোচনা করেছি, যে এই জায়গাটা নিয়ে আমি আলোচনা করেছি অলরেডি, আগের দিনে এই জায়গাটা নিয়ে আমি আলোচনা করেছি যে আহ যে তার মানে কি শুধু কোন বিরোধিতাটা পড়ে থাকে, শুধুমাত্র বিরোধিতায় শেষ অবধি পড়ে থাকে, আর কোনো বিরোধিতা কিন্তু থাকে না। কেমন? আমরা যদি এইটাই মানি তাহলে শেষ অবধি কিন্তু শুধুমাত্র বিরোধিতাই গ্রাহ্য হবে, আর কোনো বিরোধিতা গ্রাহ্য হবে না। সেই নিয়ে আমরা আগের দিন আলোচনা করেছি। আচ্ছা, তাহলে আজকে আমরা আপাতত কতটুকু আলোচনা করতে পারলাম, আজকে আর সময় নেই, আমরা আবার কালকে এই নিয়ে আলোচনা করব। কালকে আলোচনা করলে আমার মনে হয় এই জায়গাটা পুরো কমপ্লিট হয়ে যাবে, একটু বাকি আছে, কিছুটা বাকি আছে। আচ্ছা, কালকে আমরা আবার এই নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে তাহলে আমরা আজকে অন্তত এইটুকু জানলাম যে এক্সিস্টেন্সিয়াল ইম্পোর্ট বা অস্তিত্বমূলক তাৎপর্য আছে এমন বচন হচ্ছে আই এবং ও। কেন? তার কারণ হচ্ছে আই এবং ও বচনের উদ্দেশ্য পদ কখনোই শূন্য হতে পারে না। কেমন? আই এবং ও বচনের উদ্দেশ্য পদ দ্বারা যা বোঝায় তা হচ্ছে অন্তত একজন আছে। হ্যাঁ, মানে মানে অন্তত একজনের অস্তিত্ব আই এবং ও বচনের ক্ষেত্রে স্বীকার করা হচ্ছে। মানে যেটা আমার ইংরেজির মেয়েদেরও যেটা আমি বলছিলাম, যে আই এবং ও বচনের ক্ষেত্রে কি হচ্ছে না, অন্তত একজনের অস্তিত্ব স্বীকার করা হচ্ছে। এই যে যেটা বলছিলাম যে অ্যাটলিস্ট ওয়ান, কেমন? ওখানে যেরকম উদাহরণ দিয়ে বোঝাচ্ছিলাম, এক্সাম্পল দিয়ে যেমন বোঝাচ্ছিলাম যে অ্যাটলিস্ট ওয়ান সোলজার রয়েছে, অ্যাটলিস্ট ওয়ান এর তার এক্সিস্টেন্স রয়েছে বাস্তবে। হ্যাঁ, অ্যাটলিস্ট ওয়ান সোলজার সে এক্সিস্ট করছে বাস্তবে। তার মানে কি আই আর ও বচন অন্তত একজন অ্যাটলিস্ট ওয়ান এর অস্তিত্ব স্বীকার করছে বাস্তবে, তাদের উদ্দেশ্য পদের দ্বারা, তাদের সাবজেক্ট টার্মের দ্বারা তারা অ্যাটলিস্ট ওয়ান, অন্তত পক্ষে একজনের অস্তিত্ব স্বীকার করে। সেই জন্য আই আর ও বচনের উদ্দেশ্য পদ কখনোই শূন্য হতে পারে না। সেই জন্য আই আর ও বচন কি না, আই আর ও বচনের কি রয়েছে না, অস্তিত্বমূলক তাৎপর্য রয়েছে। কিন্তু এ আর ই বচনের কোনো অস্তিত্বমূলক তাৎপর্য নেই, সেটা আমরা জানবো কালকে, আবার আরো ভালো করে জানবো। এ আর ই বচনের কোনো অস্তিত্বমূলক তাৎপর্য নেই, কারণ এ আর ই বচনের উদ্দেশ্য পদ কি হচ্ছে না, শূন্য হতে পারে। যেমন আই আর ও বচনের উদ্দেশ্য পদ কখনোই শূন্য হতে পারে না, ঠিক অপোজিট ভাবে এ আর ই বচনের উদ্দেশ্য পদ শূন্যও হতে পারে বা শূন্য শ্রেণীও হতে পারে। আর সব থেকে বড় কথা হচ্ছে এ আর ই বচন দ্বারা যেটা প্রকাশ পায় সেটা কি না, সেটা কখনো অন্তত একজনের বাস্তব অস্তিত্বকে সেটার দ্বারা প্রকাশিত হচ্ছে না। মানে এ আর ই বচনের যে সাবজেক্ট টার্ম, সেই সাবজেক্ট টার্ম বা এ আর ই বচনের যে উদ্দেশ্য পদ, সেই উদ্দেশ্য পদ কখনো বাস্তব এক্সিস্টেন্স কে বোঝাচ্ছে না। কেমন? আমি যখন বলছি যে অল মেন আর মর্টাল বা সকল মানুষ হয় মরণশীল, তখন অল মেন আর মর্টাল মানে অল মেন এভাবে যখন বলছি, তখন কিন্তু এর দ্বারাই অল মেন আর মর্টাল বা অল মেন এই কথাটার দ্বারা, মানে মেন এইখানে এই মানুষ বা মেন এই কথাটার দ্বারা, অল মেন এই কথাটার দ্বারা কিন্তু মানে অ্যাটলিস্ট ওয়ান মেনের বাস্তব অস্তিত্ব বোঝাচ্ছে না, বা অন্তত একজন মানুষের বাস্তব অস্তিত্ব সেখানে বোঝাচ্ছে না। মানে সব মানুষ হয় মরণশীল যখন আমি বলছি, তখন কিন্তু এটা এই কথাটা কখনো কোনো মানে মানুষের বাস্তব অস্তিত্বকে যেহেতু বোঝায় না, সেই জন্য এ আর ই বচন হয়ে যাচ্ছে কি না, এ আর ই বচনের এক্সিস্টেন্সিয়াল ইম্পোর্ট নেই, এটাই বলা বলা হয়। আর আই আর ও বচনের ক্ষেত্রে কি হচ্ছে না, আই আর ও বচনের এক্সিস্টেন্সিয়াল ইম্পোর্ট আছে, এটাই বলা হচ্ছে। ঠিক আছে, আজকে এই অবধি। সবাই ভালোভাবে তৈরি করো জায়গাটা, কেমন? যতটুকু বলছি সবাই তৈরি করে নাও। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। তোমরা মন দিয়ে পড়ো, তাহলেই পড়ানো সার্থক হবে।